গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonobs Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন নবনীতা দাসরয়ের লেখা গল্প হলেও সত্যি। গল্প পাঠে সৌমাল্য, অন্যান্য চরিত্রে স্বাগতা, নবনীতা, নীল, সৌরভ, মৈত্রেয়ী, শুভস্বপ্না, নীলের মা স্বাতি, অর্ক, অমিত, পাড়াতুতো কাকিমা ইন্দ্রাণী, স্বাগতার দাদা অরিত্র, জনৈক ব্যক্তি সৌমেন, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন ঝিনুক। আমাদের আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন আজকের গল্প, গল্প হলেও সত্যি। হ্যালো স্যার, আপনার একটা পার্সেল আছে। আমি আপনার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। বলে ফোনটা কেটে দেয় নীল। লোকটা নামতে নামতে এখনো 5 মিনিট লাগবে। নীল লক্ষ্য করে ফ্ল্যাটের দরজার সামনে একটা মেয়ে বেশ উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। কাঁধে তার একটা ভ্যানিটি ব্যাগ আর হাতে একটা মোবাইল ফোন, আর পাশে একটা ছোট ট্রলি। মোবাইল ফোনটা বারবার অন করছে আর কিছু দেখে আবার লক করছে। হ্যাঁ দাদা, দিন পার্সেলটা। হ্যাঁ, এই নিন। আর আমার পেমেন্ট তো আগেই করা আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। ভদ্রলোক পার্সেলটা হাতে নিয়ে উপরে উঠে যায়। মেয়েটা এখনো সেই একইভাবে দাঁড়িয়ে। নীল মনে মনে ভাবে মেয়েটা হয়তো কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। পরের খাবার ডেলিভারিটা কোথায় আছে দেখে নিয়ে বাইক স্টার্ট দিতে যাবে, এমন সময় মেয়েটা পেছন থেকে ডাকে, এক্সকিউজ মি, একটু শুনবেন? আমায় কিছু বললেন? হ্যাঁ, বলছি আমায় আমায় একটু হেল্প করতে পারবেন প্লিজ? নীল চারপাশটা তাকিয়ে দেখে নেয়। এখন রাত 10টা বাজে। এই রাস্তাটা বেশ নির্জন। একটা অপরিচিত অল্প বয়সী মেয়ে কিসের জন্য হেল্প চাইছে ভেবে একটু ঘাবড়ে যায়নি। ও বরাবরই মহিলাদের এড়িয়ে চলে। এরা বলে এক, ভাবে এক, করে আর এক। একটু ভেবে নিয়ে নীল মেয়েটিকে বলে, বলুন, কিভাবে সাহায্য করব আপনাকে? বলছি আপনার আপনার কি আর কোথাও খাবার ডেলিভারি করার আছে? কেন বলুন তো? না, মানে ওই আমায় যদি একটু ওই মেইন রোড অবধি ড্রপ করে দিতেন, তাই বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, উঠে আসুন। আমি মেন রোডের দিকে যাচ্ছিলাম। এটাই লাস্ট পার্সেল। এটা ডেলিভারি করে বাড়ি ফিরবো। দেখবেন একটু কষ্ট করে বসতে হবে, কিন্তু আপনার ট্রলিটা দাঁড়ান, আমার কাছে একটা দড়ি আছে, পেছনে ক্যারিয়ারের সঙ্গে বেঁধে দিচ্ছি। এই তো 2 মিনিট লাগবে যেতে, অসুবিধা হবে না তো? না না, আমি ঠিক বসতে পারবো, অসুবিধা হবে না। এই নিন ট্রলি, হালকাই আছে। নীল ট্রলিটাকে কেরিয়ারের সঙ্গে বেঁধে দেয়। মেয়েটি নীলের ব্যাগটা একটু সরিয়ে দিয়ে নিজের জন্য বসার জায়গা করে উঠে পড়ে বাইকে। নীল বাইক স্টার্ট দেয়। শেষ পার্সেলটা ডেলিভারি করে নীল ফ্ল্যাট থেকে নিচে নেমে নিজের বাইকের কাছে মেয়েটিকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে। আরে, আপনি এখনো যাননি? হ্যাঁ, এই যাব। আসলে এখান থেকে কিছু পাচ্ছি না তো। আপনি চলে যান না, কোনো অসুবিধা নেই, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আপনি চলে যান। নীলের একটু সন্দেহ হয়, মেয়েটার হাবভাব ঠিক স্বাভাবিক নয়। কি করতে চায় মেয়েটা? আপনি ঠিক কোথায় যেতে চান বলুন তো? এত রাত হয়ে গেছে,
এখন কি পাবেন? চলুন, আপনি যেখানে যাবেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার নেই, আপনি চলে যান। না না, এত রাতে একটা মেয়েকে আমি এইভাবে কোথাও ছেড়ে যেতে তো পারি না। আপনি কোথায় যাবেন বলুন না। মেয়েটা চুপ করে, তারপর আস্তে আস্তে মাথা তুলে বলে, আসলে আমার এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নেই। আমি বাড়ি থেকে চলে এসেছি। নীল এবার অবাক হয়ে চেয়ে থাকে। এই ধরনের ঘটনা সিনেমা, নাটক, গল্পে হয়, কিন্তু নীল একজন অতি সাধারণ ডেলিভারি বয়, খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার সাথে এই ধরনের অভূতপূর্ব ঘটনা, এ কি সত্যি? হতভম্ব ব্যাপারটা খানিকটা কাটিয়ে ওঠার পর নীল আবার বলে, পালিয়ে এসেছেন? না, বললাম না চলে এসেছি। না বলে এসেছি। এবার সেটাকে যদি পালিয়ে আসা বলেন তাহলে বলতে পারেন। পোষাচ্ছিল না তাই চলে এসেছি। তা এখন কোথায় যাবেন? আসলে একটা বন্ধুর ফোনে কল করছে, কিন্তু ও ফোন ধরছে না, তাই ভাবছি যে কি করব। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি আপনাকে আর বিরক্ত করব না। না না, তা ভাবছি না। না না, মানে ওই সিনেমা নাটকে তো তাই দেখায়, তাই বললাম। তা হয়তো দেখায়, কিন্তু আমি একজন ভদ্র শ্রেণীর ছেলে। আপনাকে এত রাতে এইভাবে একা রেখে তো চলে যেতে পারি না। তাই যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে চলুন। আগেই যদিও বলে রাখি, এই মুহূর্তে বাড়িতে কিন্তু আমি একা। মা বেড়াতে গেছেন বৃন্দাবনে। যদি ভরসা করতে পারেন তাহলে আসুন আমার সঙ্গে। তবে ভয় নেই, আমি সেরকম নই। না না, সে ভয় করি না। তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতাম না। কিন্তু আসলে আমি আপনাকে আর বিপদে ফেলতে চাই না। কিন্তু আমিও তো আপনাকে এভাবে একা ছেড়ে যেতে পারবো না। আচ্ছা তাহলে চলুন, বন্ধুর বাড়িতে যাবেন বলছিলেন, সেখানেই ছেড়ে দিই। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। সেটা সেটা করা যেতে পারে। তবে চলুন। মেয়েটা আবার নীলের বাইকের পেছনে বসে। মেয়েটি যখন তার বন্ধুর ফ্ল্যাটের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে, ঠিক তখনই সেই বন্ধুর ফোন আসে ওর ফোনে। হ্যালো, হ্যাঁ বল। আরে বেশ কয়েকবার তোর ফোন দেখলাম। কি ব্যাপার, কি হয়েছে? দাদা বৌদির সাথে কিছু হয়েছে নাকি? ব্যাপার মানে বিশেষ কিছুই না। আমি তোর বাড়িতে কদিন থাকবো, থাকতে দিবি? আহা, তুই কদিন কেন, কয়েক মাস থাক, সারা জীবন থাক ইনফ্যাক্ট। কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো এখন এখানে নেই রে। আসলে আমি একটু দেশের বাড়িতে এসেছি রে, তোকে বলার সুযোগ হয়নি। ওই আমাদের পৈতৃক সম্পত্তি আছে তো, বাবা জ্যাঠা কাকারা ওটাকে নিয়ে কি যেন করবে, তাই আমাদের ভাই বোনেদের সই লাগবে। আমি অত কিছু জানতাম না, হঠাৎ করেই আসতে বললো তাই এসেছি। আমার ফিরতে তো প্রায় 1 সপ্তাহ দেরি। যা, তবে এখন কি হবে? কেন রে, কি হলো? না, ঠিক আছে, পরে বলবো। এই মুহূর্তে তোকে বলে কোনো লাভ নেই, সে অনেক কথা আছে। ফোনটা কেটে দিতেই মেয়েটিকে বেশ চিন্তিত দেখায়। নীল ফোনটা আসার পরেই বাইকটা থামিয়ে সাইড করে দাঁড়িয়েছিল। এবার বলে, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? বিগ প্রবলেম। আমার বন্ধু এখন এখানে নেই, তাই ওর ফ্ল্যাট লক করা। তবে এখন উপায়? জানি না, তবে তবে এখন কি? আর কেউ নেই? না। তাহলে যদি কিছু মাইন্ড না করেন, আজ রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন। অগত্যা, চলুন।
নীল ঘরের তালা খুলে ঘরের আলো জ্বেলে মেয়েটিকে ভেতরে আসতে বলে। আসুন আসুন, এই যে এদিকে, এটা টয়লেট, এটা মায়ের ঘর। আপাতত আপনি এখানেই থাকুন, আর ওটা আমার ঘর। আপনি আমার জন্য বিপাকে পড়লেন না? ব্যাপারটা ভেবে আমার এত লজ্জা লাগছে। না, তা ঠিক নয়। বিপদে তো যে কোনো মানুষই পড়তে পারে। নিন, আপনার যা যা করার করে নিন, আমি খাবার অ্যারেঞ্জ করছি। দেখুন, খাবার কিন্তু একজনেরই রান্না হয়েছে, তাই একটু মানিয়ে নিতে হবে। নো প্রবলেম। থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন একজন অপরিচিত মহিলাকে, এটাই আমার কাছে অনেক। মেয়েটি নীলের মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পোশাক পাল্টে যখন বাইরে আসে, নীল তখন খাবার গরম করছে। আপনি আমায় এত হেল্প করছেন, দিন আমি না হয় খাবারটা গরম করে দিই। না না, তার দরকার হবে না, আমার করা হয়ে গিয়েছে। আর তাছাড়া আপনি আমার অতিথি, এগুলো সব মা করে। মা নেই বলে। কাকিমা কোথায় গেছেন? তখন বললাম না, বৃন্দাবন, একটা ট্যুরিস্ট কোম্পানির সঙ্গে। দুজনে মিলে টেবিলে রাতের খাবার খেতে বসে। কি কেমন লাগলো? ভাত, ডাল আর আলু সেদ্ধ। দুর্দান্ত। ওকে, আচ্ছা আপনি তাহলে শুয়ে পড়ুন মায়ের ঘরে। অসুবিধা হলে ফোনে জানাবেন। ফোন? আরে আমি তো আপনার ফোন নাম্বারই জানি না। ইনফ্যাক্ট সরি, আমি তো আপনার নামও জানি না। ও হ্যাঁ, সত্যি তো, এটা এটা ঠিকই কথা। আমিও তো আপনার নাম জানি না। আমার নাম নীল। হাই, আমি স্বাগতা। একটা মন্টেসরি স্কুলে চাকরি করি। এখন সামার ভ্যাকেশন চলছে, তাই স্কুল ছুটি আছে। এই 3-4 দিনের মধ্যে খুলবে। কাল দেখি একটা হস্টেল বা মেস খুঁজে নেবো। ঠিক, আপনাকে আর বেশি বিব্রত করব না আমি। আবার সেই একই কথা। ঠিক আছে, স্যালারি পেলে আমায় না হয় রেন্ট দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। নিশ্চয়ই দেব। গুড নাইট। স্বাগতার অভ্যাস ভোরবেলা ঘুম থেকে ওঠা, তাই অভ্যাস মতো আজও সে ভোরেই উঠেছে। নীল মনে হয় এখনো নিজের ঘরে ঘুমোচ্ছে। স্বাগতা উঠে বাইরের দরজাটা খুলে গেটের সামনে দাঁড়ায়। পাশের বাড়ির এক মহিলা নিজের গেটে দাঁড়িয়েছিলেন, খুব সম্ভব নিজের কল থেকে জল নিচ্ছিলেন। স্বাগতাকে নীলের বাড়ি থেকে বের হতে দেখে তার চোখ দুটো কৌতূহলে বেশ বড় বড় হয়ে যায়। স্বাগতা সেটা লক্ষ্য করে। উনি হয়তো কিছু বলতে আসছিলেন। স্বাগতা বুঝতে পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিজের ঘরে গিয়ে দেখে ওর ফোনে দাদা ফোন করেছে। প্রথমে ভেবেছিল ধরবে না, কিন্তু দাদা কী কারণে ফোন করছে সেটা জানার জন্যই ফোনটা ধরে। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অগ্নিবর্ষণ শুরু হয়। কনসুলে মরতে গিয়েছিস শুনি, আমাদের মুখে চুনকালি না লাগালে তো শান্তি হচ্ছিল না, তাই না? তো সারা রাত কার সঙ্গে কাটালি শুনি? তোমাকে আমার দাদা বলে সম্বোধন করতে লজ্জা বোধ হয়। কি জানতে ফোন করেছো? আমি বেঁচে আছি না মরে গেছি? গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি দিব্যি বেঁচে আছি এবং বহাল তবিয়তে আছি। তুমি আর আমাকে ফোন করে বিরক্ত করবে না। আজ থেকে আমি জানবো আমার কোনো দাদা নেই, কেউ কোনোদিন ছিল না। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। রাখো ফোন। বলে ফোনটা কেটে দেয় স্বাগতা। কথাগুলো বেশ জোরে জোরেই বলছিল ও। নীলের ঘুমটা ওর কথার আওয়াজেই ভেঙে গিয়েছে। উঠে গিয়ে স্বাগতা যে ঘরে আছে সেই ঘরের দরজার সামনে দাঁড়ায়। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দরজার দিকে তাকাতেই দেখে নীল দাঁড়িয়ে আছে দরজায়। চোখাচোখি হতেই নীল অপ্রস্তুত হয়ে দরজার সামনে থেকে সরে আসে। স্বাগতা ঘর থেকে বেরিয়ে এসে দেখে নীল বারান্দায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এভাবে চলে এলেন ওখান থেকে? নীল লক্ষ্য করে স্বাগতার চোখে জল।
না, আপনি কথা বলছিলেন তো, তাই। হ্যাঁ, ওই দাদা ফোন করেছিল, জিজ্ঞাসা করছিল আমি বেঁচে আছি কি না। আপনার মা বাবা? নেই। আই এম সরি। নো নো, ডোন্ট বি, আই ডোন্ট বিলিভ ইন সিম্প্যাথি। আচ্ছা, আপনি তো কাজে বের হচ্ছেন, তাহলে আমিও একটা লেডিস হোস্টেল খুঁজে আসি। হ্যাঁ, বেরোবো। আমি তো খাবার ডেলিভারি করি, তাই আমাদের কাজ শুরু হয় সকাল 11টার পর থেকে। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, আমি ঘরের চাবিটা এই দেখুন, এই এই এখানে রেখে যাব। আপনি ফিরলে দরজা খুলে নেবেন। আর যদি ফাঁকা বাড়ি পেয়ে আমি কিছু চুরি করে পালাই? আমার আছে কি যে আপনি চুরি করবেন? স্বাগতা মুচকি হাসে। তাহলে আমি বেরোই। হ্যাঁ, আপনার চেনা কোনো মেস আছে কি? না, এই ব্যাপারে সাহায্যটা আমি করতে পারছি না আপনাকে। স্বাগতা একটা মিষ্টি হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীল মনে মনে ভাবে, মেয়েটা যদি সত্যি মেস পেয়ে যায় তবে কি সে চলে যাবে? আর মা ফিরলে ব্যাপারটা কিভাবে নেবে? স্বাগতা সকাল থেকে দুপুর অবধি বেশ কয়েকটা মেস, লেডিস হস্টেল খুঁজেও কোনো জায়গায় থাকার ব্যবস্থা করতে পারেনি। যেটা পছন্দ হয় সেটার ভাড়া বেশি, আর যার ভাড়া কম তার পরিবেশ খুব খারাপ। আর সব থেকে বড় কথা, তারা এই কয়েকদিনের জন্য কাউকে রাখতে রাজি নয়। তাই ক্লান্ত হয়ে অবশেষে নীলের বাড়ির সামনে এসে যখন উপস্থিত হয়, তখন ভোরবেলার পাড়ার সেই উৎসুক ভদ্রমহিলা এগিয়ে আসে ওকে দেখে। যেন স্বাগতার ফেরার অপেক্ষাতেই ছিল সে। বলি, হ্যাঁ গো মেয়ে, আমি নীলের পাড়াতো তো কাকিমা হই। বলি, তুমি নীলের কে হও বাবা? বোন বুঝি? না কাকিমা, বোন নই। কাল রাস্তায় নীলের সঙ্গে দেখা হলো, তাই চলে এলাম। স্বাগতা ভদ্রমহিলার কথা বলার ধরন শুনেই বুঝতে পেরেছে যে উনি ঠিক কি জানতে এসেছেন। ভদ্রমহিলা হয়তো এই ধরনের উত্তর আশা করেনি। মানে, নীলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কিছুই না, কোনো সম্পর্ক ছাড়াই আছি আমি। আপনিও তো ওই বিনা সম্পর্কে নীলের খোঁজ খবর নিচ্ছেন কেন বলুন তো? মানে, আমরা এখানকার পুরনো বাসিন্দা। নীলকে জন্মাতে দেখেছি আমি, আর তার খোঁজ নেব না আমি? কোথাকার এক উটকো মেয়ে এসে আমায় কথা শোনাচ্ছে। বলি, এটা তো ভদ্রলোকের পাড়া নাকি? দাঁড়াও, আসুক আজ নীল। আমি এসে গেছি কাকিমা, বলুন কি বলবেন বলছিলেন? ঝগড়া করতে মহিলা এতই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করেনি নীল কখন স্বাগতার পেছনে এসে দাঁড়িয়েছে। এই তো নীল, দেখো না বাবা, এই মেয়েটাকে ভোরবেলায় দেখলাম তোর বারান্দায় দাঁড়িয়ে, এখন দেখছি তোর ঘরে ঢুকছে। তাই ভালো কথা জিজ্ঞাসা করতে এলাম আমি, তাই কি মুখরাই মেয়ে? আমার বাবা যখন মারা গিয়েছিল তখন খোঁজ খবর নিয়েছিলেন? আমার মা যখন লোকের বাড়িতে রান্না করে আমাকে বড় করছিল তখন খোঁজ নিয়েছিলেন? নেননি তো। তাই আমার বাড়ি থেকে রাত কাটালো সেটা ভাবারও দরকার নেই আপনার, কেমন? এখন দেখছি ভালোর যুগ আর নেই বাবা। যাই বাবা, আমার রাজ্যের কাজ পড়ে আছে। ভদ্রমহিলা তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নীল স্বাগতার দিকে তাকিয়ে হেসে বলে, দেখলেন তো কেমন লেজ গুটিয়ে পালিয়ে গেল। আসুন, ভেতরে আসুন। দরজা খুলে নীল ঘরে ঢোকে। আপনি এই দুপুরবেলা? ওই আপনার জন্য খাবার নিয়ে এলাম। তা আপনার মেসের কোনো ব্যবস্থা হলো? না, হলো না। একটা কথা বলি, যতদিন আপনার বন্ধু না ফেরে ততদিন আপনি এখানেই থেকে যান। না বাবা, আপনার দুর্নাম হবে, আর আপনার মা ফিরলে আপনাকে খারাপ ভাববে।
আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে রাতে এসে কথা বলছি। আমার আবার খাবার ডেলিভারি করতে হবে, এখন আসি। নীল তড়িঘড়ি বাইরে বেরিয়ে যায়। স্বাগতার মনটা খারাপ হয়ে যায়। ওর কারণে নীলকে অপদস্থ হতে হলো। রাতের বেলায় নীল ফিরে দেখে খাবার টেবিলে সুন্দর করে খাবার সাজানো। এত কিছু আপনি রান্না করেছেন? হ্যাঁ, আপনি এত কিছু করছেন আমার জন্য, আর আমি এইটুকু করতে পারবো না? যান, ফ্রেশ হয়ে আসুন। খাওয়া শেষ হলে স্বাগতা নীলকে বলে, কাল দুপুরে আপনাকে খাবার আনতে হবে না, আমি তো বাড়িতেই আছি, আমি রান্না করব। গুড নাইট। গুড নাইট। নীল নিজের খাটে শুয়ে মনে মনে চিন্তা করে, ওর সঙ্গে দুদিন ধরে যা হচ্ছে এটা কি স্বপ্ন? আর যদি স্বপ্নই হবে তবে যেন কোনোদিন শেষ না হয়। স্বাগতার সঙ্গে যদি এইভাবে সারা জীবন কাটিয়ে দেওয়া যেত, এভাবেই যদি অতিবাহিত হতো সময়, এভাবেই তো গল্প, উপন্যাস, সিনেমা রচনা হয়। ওর এই সাধারণ জীবনটাও কি গল্পের মতো হতে পারে না? ভাবতে ভাবতে কখন যেন চোখের পাতা দুটো জোড়া লেগে যায় নীলের। সকালবেলা নীলের ঘুম ভাঙে রান্নাঘরের আওয়াজে। উঠে দেখে স্বাগতা রান্না করছে। বাবা, আপনি তো একেবারে পাকা গৃহিণীর মতো কাজ করছেন। আচ্ছা শুনুন, আজ হয়তো মা ফিরবে, মা ফেরার আগেই আমি চলে আসবো, যদিও তবুও আপনাকে দেখে যদি সেরকম কিছু রিয়াক্ট করে আপনি কিন্তু আবার কিছু মনে করবেন না। এমনি আমার মায়ের মনটা খুব ভালো। বাবা, আমার তো শুনে কেমন ভয় ভয় করছে। উনি যে কিভাবে নেবেন ব্যাপারটা, খারাপ না ভাবেন আপনাকে? চিন্তা করবেন না, আমি তো থাকবো। নীল বেরিয়ে যায়। স্বাগতা রান্নাবান্না শেষ করে খড়দর সুন্দর করে গুছিয়ে রাখে। বিকেলে মোবাইলে একটা সিনেমা দেখছিল। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ে কেউ। এত তাড়াতাড়ি তো নীলের আসার কথা নয়। তবে তবে কি নীলের মা? হাত পা ঠান্ডা হয়ে আসে স্বাগতার। ইতস্তত করে দরজাটা খুলতেই দেখে একজন বয়স্ক ভদ্রমহিলা দরজার সামনে লাগেজ নিয়ে দাঁড়িয়ে। স্বাগতার বুঝতে বাকি থাকে না ইনিই নীলের মা। কিন্তু এখন কি উপায়? নীল তো এখনো আসেনি। কি করবে বুঝতে না পেরে ঢিপ করে ভদ্রমহিলার পায়ে প্রণাম করে। ভদ্রমহিলাও একজন অপরিচিত মেয়েকে নিজের বাড়ির দরজা খুলতে দেখে হতবাক হয়ে যান। কে মা তুমি? আমার বাড়িতে কি করছো? আপনি আপনি নীলের মা তো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, অনেক কথা আছে আপনার সঙ্গে, আসুন। শিপ্রা দেবী মানে নীলের মা মনে মনে ভেবেই নেন যে ওনার অনুপস্থিতিতে নীল বিয়ে করে ফেলেছে। বেশ মিষ্টি দেখতে। ওনার ছেলের বউকে পছন্দ হয়েছে, কিন্তু সেটা তো হুট করে স্বীকার করা যায় না। একমাত্র ছেলের বউ বলে কথা, আর সেই ছেলে কিনা ওনাকে না জানিয়ে বিয়ে করে ফেললে। শিপ্রা দেবী বেশ কড়াভাবেই জিজ্ঞেস করলেন, কবে হলো এসব? কি 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 হলো? কি হলো বুঝতে পারছো না তুমি? তোমার আর আমার ছেলে ওই নীল আমাকে না জানিয়ে তোমাকে যে বিয়ে করলো। বিয়ে? কার বিয়ে? কেন, তোমার আর আমার ছেলের বিয়ে। তা তোমার নাম কি? হ্যাঁ, স্বাগতা। স্বাগতা। কিন্তু কিন্তু আপনি আপনি কিন্তু ভুল বুঝছেন। আমি আপনার না না, ক্ষমা টমা চাইতে হবে না। কিন্তু নীল কি এটা ঠিক করলো? ও তোমাকে ভালোবাসে, আমাকে জানালে আমি কি আপত্তি করতাম?
আর তার থেকেও বড় কথা হলো, যখন আমি নেই তখনই ওকে বিয়ে করতে হলো। আসুক আজ নীল। কাকিমা, আপনি একদম ভুল বুঝছেন। এই কাকিমা কি? শাশুড়িকে কেউ কাকিমা বলে? মা বলো। সেটা বলতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার তো মা নেই, কিন্তু আপনার কনসেপ্টটা ভুল। দেখো, ওই ক্যান ট্যান কি বললে বুঝি না বাবু। আমিও তো তোমাদের মতো পড়াশোনা জানি না। তোমার মা নেই তো, আমি তোমার মা। কিন্তু তোমার মুখ দেখে এখন যে তোমায় কি দিই মা। বলে পার্স থেকে একটা 500 টাকার নোট বার করে স্বাগতার হাতে দেন। দাঁড়াও বাপু, একটু গোছগাছ করে তোমায় গয়না দিচ্ছি। যদিও বেশি কিছু নেই, তবে যা আছে সবই তো তোমার। স্বাগতা বুঝতে পারে বিশাল গন্ডগোল হচ্ছে এবং এনাকে বোঝানো ওর কাজ নয়। নীল আজ অনেক চেষ্টা করেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না। ও জানে ওর মা পৌঁছে গেছে বাড়িতে, এবং বাড়িতে গিয়ে যে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা ভেবেই ওর সব তালগোল পাকিয়ে যায়। রাত 11টা নাগাদ নীল এসে দরজায় কড়া নাড়ে। নীল এসেছে বুঝতে পেরে স্বাগতাকেই দরজা খুলতে বললেন শিপ্রা দেবী। স্বাগতা দরজা খুলতেই নীল বলে, মা আজ আসেনি? আজকে তো ফেরার কথা ছিল। ও দুপুরবেলা যেন কি বলছিলেন আপনি? ঘরের ভেতর থেকে শিপ্রা দেবী চেঁচিয়ে বলেন, ও, ঘরে ঢুকতে ঢুকতেই বউয়ের সাথে কথা। মা, তুমি কখন এলে? প্রশ্নটা ভুল করলি বাবা। তোর বলা উচিত ছিল কেন এলাম আমি। মানে তোমার তো আজকেই ফেরার কথা ছিল। আমি স্বাগতাকে দরজা খুলতে দেখে ভাবলাম তুমি বুঝি আসোনি। আজকে তাহলে ট্রাভেল এজেন্টকে ফোন করতাম। মা, তোমাকে কতদিন পর দেখলাম বলো তো? আলহাত বন্ধ কর। কাল বিকেলে ফিরলে তুমি বুঝি বউকে নিয়ে অন্য কোথাও চলে যেতে? বউ? কার বউ? কার আবার? আমার কুলাঙ্গার ছেলে। তুই যে স্বাগতাকে বিয়ে করেছিস, আমাকে বললে আমি কি নিষেধ করতাম? মা মা, ও আমার বউ নয়, বিশ্বাস করো আমি বিয়ে করিনি। বউ নয় মানে? তোরা কি কি সব বলে লাইফ ইন ওসব করছিস? ছি ছি ছি, এদিনও আমায় দেখতে হলো। মা মা, তুমি তুমি আমাকে কথা বলতে দেবে না নিজেই বলবে? শোনো, স্বাগতাকে আমি চিনতাম না। ওনার সঙ্গে আমার এই 2 দিন হলো পরিচয় হয়েছে। উনি বাড়ি ভাড়া খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তাই আমি নিয়ে এসেছি। এবার বুঝলে? না বুঝে যা খুশি বলছো। আই এম রিয়েলি সরি স্বাগতা, আপনি কিছু মাইন্ড করবেন না প্লিজ। না না, আমি কিছু মাইন্ড করিনি। কাকিমা, এটা আপনার টাকা, আপনি দিয়েছিলেন। ওমা, তুমি আমায় টাকা ফেরত দিচ্ছ কেন? তুমি না বললে তোমার মা নেই? তা তোমার মা তোমায় কিছু দিলে তুমি কি ফেরত দিতে? আমার না হয় ভুল হয়েছে একটা। আচ্ছা ঠিক আছে, যা এবার জামা ছেড়ে স্নান করে আয় দেখি, খেতে বসবি। নীল ঘরে ঢুকে যায়। মনে মনে ভাবে কি মারাত্মক ঘটনা ঘটছিল। স্বাগতার সামনে দাঁড়াবে কি করে এখন? লজ্জায় তো স্বাগতার চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবে না। খাওয়া দাওয়া শেষ করে শিপ্রা দেবী আর স্বাগতা ঘুমোতে যান। এই মেয়ে, এবার বল দেখি তোমার কি ব্যাপার? এভাবে অপরিচিত ছেলের সঙ্গে তুমি বা কোন আক্কেলে থাকলে? স্বাগতা সবিস্তারে সব বলে। ছোটবেলা থেকে ওর বড় হয়ে ওঠা, পড়াশোনা, স্কুল, চাকরি পাওয়া, ওর বাবা মায়ের মারা যাওয়া, দাদা বৌদির দুর্ব্যবহার এবং সব শেষে বাড়ি থেকে চলে আসার সিদ্ধান্ত। তোমার দাদা জানেন যে তুমি এখানে? হ্যাঁ, একবার ফোন করেছিল, কিন্তু আমি কিছু বলিনি। আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। আমার বন্ধু চলে এলে আমি ওর ফ্ল্যাটে শিফট করব। এ কথা আমি নীলকেও বলেছি। জানিস মা,
নীলের বাবা মারা যাওয়ার পর আমি লোকের বাড়িতে রান্না করেছি, কিন্তু টাকার অভাবে ওকে বেশি দূর লেখাপড়া করাতে পারিনি। এখন ওই কি সব ডেলিভারির কাজ করে। ও যতক্ষণ না ফেরে আমার যে কি চিন্তা হয়। বাইক নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত করে বেড়াচ্ছে, ঝড় বৃষ্টি গরম মাথায় নেই। আবার ওই কি যেন বলে, দেরি হলে পয়সা কাটে, আবার কি রেট করলে ভালো, এইসব এসব বলে আমায়। আমি তার অত বুঝি না। রেট না কাকিমা, রেটিং। ও সে যাই হোক। হ্যাঁ রে, তুই তো দিব্যি মা বলছিলি, এখন আবার কাকিমা বলছিস যে বড়। আচ্ছা, মাই বলবো। কেমন মা? নে ঘুমিয়ে পড়, কাল তো আবার তোকে ভোরে উঠতে হবে। কাল স্কুল যাবি বললি তো। দুজনেই শুয়ে পড়ে। শিপ্রা দেবী নীলের পাশে স্বাগতাকে কেমন মানাবে মনে মনে চিন্তা করে একটা শান্তির হাসি হাসেন। ভালোই মানাবে দুজনকে। ভোরবেলা স্বাগতার ঘুম ভাঙলে দেখে নীলের মা ওর পাশে শুয়ে নেই। উঠে বাইরে বেরিয়ে দেখে শিপ্রা দেবী রান্নাঘরে কি যেন করছেন। মা, তুমি রান্নাঘরে এত সকালবেলা কি করছো? পারে, তুই স্কুলে টিফিন নিয়ে যাবি না? স্বাগতার কান্নায় গলা বুজে আসে, চোখ থেকে একটা ফোঁটা জল গাল দিয়ে গড়িয়ে পড়ে। কিরে, তুই কাঁদছিস কেন? না মানে, মায়ের কথা মনে পড়লো তো হঠাৎ করে, তাই। সরি। আমিও তো তোর মা। সেদিন রাতে স্বাগতার ফোনে ওর বান্ধবী মৈত্রীর ফোন আসে। হ্যাঁ, তোর জন্যই তো তাড়াহুড়ো করে ফিরলাম। ফিরে সবার আগে এই তোকে ফোন করলাম। তুই এক কাজ কর, তুই চলে আয় আমার এখানে, তারপর তোর সব কথা শুনছি, বুঝলি? আরে আর বলিস না, এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, তোকে সব বলবো। তুই তুই এখন কোথায়? ও তুই চিনবি না, যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন একটা ডেলিভারি বয়ের সঙ্গে আমার রাস্তায় আলাপ হয়েছিল। সেই দিন থেকেই তো। স্বাগতা ফোনে মৈত্রীকে যা যা সেদিন থেকে ঘটেছিল তা সবিস্তারে বলে। নীল কিছু একটা নিতে ওই ঘরেই ঢুকতে যাচ্ছিল, স্বাগতার মুখে ডেলিভারি বয় কথাটা শুনে থমকে যায়। ডেলিভারি বয়? ও ডেলিভারি বয়? স্বাগতা তার বন্ধুর কাছে নীল নামটা উচ্চারণ করতেও কুণ্ঠাবোধ করে, আর ও স্বাগতাকে নিয়ে কি সব আকাশ কুসুম কল্পনা করছে। মিথ্যে, সব মিথ্যে স্বপ্ন। নীল নিজের ঘরে ফিরে আসে। রাতে খেতে বসে স্বাগতা শিপ্রা দেবীকে বলে, মা, আমার কালকে ফিরতে না একটু দেরি হবে। আমি আমার এক বান্ধবীর বাড়ি যাব, ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করে আসি, তারপর ভাবছি এই রবিবারই শিফট করব। তুই চলে যাবি? আমার কাছে থাকবি না? না আসলে ওর সাথে রুম শেয়ার করে থাকলে ওর আর আমার দুজনেরই সুবিধে হয়। আর তাছাড়া আমি ওর বাড়িতে থাকবো বলেই তো বাড়ি থেকে চলে এসেছিলাম। নীল জানে। নীল, বলুন না। হ্যাঁ আমি জানি, আপনার বান্ধবী তখন এখানে ছিলেন না, তাই উনি আমার সঙ্গে এসেছিলেন। আমি মানুষ হিসাবে ওনাকে সাহায্য করেছি মাত্র, তার বেশি আজ কিছুই নয়। কিন্তু মা, তুই চলে গেলে আমি তো আবার একা হয়ে যাব। মা, তুমি তো জানতে যে উনি সারা জীবনের জন্য এখানে থাকতে আসেননি, এটা নিয়ে এত কথা বলার কি আছে? বলে খাবার টেবিল থেকে অর্ধেক খাবার খেয়ে নীল উঠে চলে যায়।
বেশ রাত হয়েছে, কিন্তু নীলের চোখে ঘুম নেই। আজ কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না ও। হঠাৎ ওর দরজায় আওয়াজ হয়। দরজা খুলে দেখে স্বাগতা দাঁড়িয়ে আছে। এ কি, এত রাতে আপনি? ভেতরে আসবো? আসুন। আজ আপনি খাবার টেবিলে ওভাবে রিয়্যাক্ট করলেন কেন? আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? আপনার উপর খামোখা রাগ করতে যাব কেন আমি? কে আপনি? কথাটা স্বাগতার বুকে তীরের মতো বাঁধে, কিন্তু বুঝতে পারে না নীল কতখানি নিজের কষ্টকে মনে চেপে রেখে ওই কথাগুলো বলেছে। সত্যি তো আমি কে? আপনার সঙ্গে আমার রাস্তায় আলাপ হয়েছিল। আপনি দয়া করে আমায় সেদিন আশ্রয় দিয়েছিলেন। এর থেকে বেশি আর কি হতে পারি আমি আপনার কাছে? হ্যাঁ, তো তা বলুন, কত ভাড়া নেবেন? আমি তো বেশ কয়েকদিন রইলাম এখানে। ভাড়ার থেকে অনেক মূল্যবান জিনিস আপনি নিয়েছেন, ও আপনি বুঝবেন না। ঠিকই বলেছেন, আমি সত্যিই বুঝবো না। এনে কফিটা ধর, কফিটা খা। এবার বল কি হয়েছে? আসার পর থেকে দেখছি চুপ করে আছিস। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি নীলকে এই কয়দিনের মধ্যে ভালোবেসে ফেলেছি? ওকে, নীল মানে তোর ওই ডেলিভারি বয়? স্বাগতা সম্মতিসূচক মাথা নাড়ে। মৈত্রী কফিতে একটা চুমুক দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভালোবেসেছিস তো বেসেছিস। কিন্তু নীল তো তা বুঝতেই পারে না। আমি তোর এখানে শিফট করব বলে যেভাবে রিয়াক্ট করলো, বাবা! কিভাবে রিয়াক্ট করলো? খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল সেদিন রাতে। কথা বলতে গেলাম তো অপমান করে তাড়িয়ে দিল। বলিস কি রে, এই তো পুরো সিনেমা। কিন্তু এই সিনেমায় হিরো হিরোইনের মিল নেই, কারণ নীল তো আমায় ভালোই বাসে না। তুমি না একটা আস্ত গাধা। রেগে গেল, অপমান করলো, সেটা শুনে তুই সেখান থেকে চলে আসলি, তাই তো? তার মানে তুই বুঝলি না নীল তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ রে। তাহলে সেটা পরিষ্কার করে বললেই হয় যে ভালোবাসে। তুই কি বলেছিস? স্বাগতা মাথা নিচু করে। বলিসনি? তাহলে ও কি করে বুঝবে? তুই বল নীলকে যে তুই ওকে ভালোবাসিস। আমি? কেন বলি, কেন সব সময় ছেলেরা প্রপোজ করবে তার কি কোনো মানে আছে? মেয়েরা কি প্রপোজ করতে পারে না? নারী পুরুষের সমান সমান অধিকার। ভুলে যাচ্ছিস কেন? হ্যাঁ, যা, সরাসরি ভাবে বলা যায় নাকি আই লাভ ইউ? আহা, নীল যদি বুঝতে না পারে তাহলে তাই বলবি। তা তুই কি বলে, আমার এখানে শিফট করবি কবে? ইচ্ছে তো আছে এই শনিবার। মানে আজ হলো বৃহস্পতিবার, তাহলে মাঝে কিন্তু শুধু কালকের দিনটা। আচ্ছা শোন, নীলকে যা বলার তোর তা কিন্তু এর মধ্যেই বলতে হবে, বুঝলি? স্বাগতা শুধু ওপর নিচে মাথা দোলায়।
সেদিন রাতে নীল যতটুকু সময় ছিল স্বাগতার সঙ্গে একটা কথাও বলেনি। মায়ের সাথে যতটুকু কথা বলার দরকার বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। স্বাগতা মনে মনে ভাবে, এত তেজ কিসের তোমার? আমি এখানে সারা জীবন কি পরিচয় থাকবো, আর কেনই বা থাকবো? যদি নীল আমায় ভালোই বাসে তবে কি একটিবার বলতে পারে না? এত সংকোচ থাকলে ভালোবাসা কেন? পরের দিন নীল খাবার ডেলিভারি করছিল। ঠিক এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। খুলে দেখে স্বাগতা ফোন করেছে। বলুন। হ্যালো, বলছি আমি না একটা প্রবলেমে পড়েছি, একটু হেল্প করতে পারবেন? আমি যেখানে আছি সেখানে একটু চলে আসুন তাড়াতাড়ি। আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি আপনাকে। কি হয়েছে? আরে আমি ফোনে বলতে পারবো না। ওকে ওকে, আমি তাহলে অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি আসছি এখন। নীল লোকেশনে দেখেই পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। কি হয়েছে, এভাবে ডাকলেন কেন? না আসলে এ আমার বান্ধবী মৈত্রী, ও খুব বিপদে পড়েছে, আপনার সাহায্য লাগবে। কিরকম সাহায্য? ওর একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু তার সাথে মৈত্রী না কয়েকদিন ধরে একটু ঝামেলা হচ্ছে, তাই ওর বয়ফ্রেন্ডকে একটু জেলাস ফিল করাতে চায়, ওই আর কি। তা এতে আমি কিভাবে সাহায্য করতে পারি? মৈত্রী রীতিমতো নীলের হাত খামচে ধরে বলে, শুনুন না, প্লিজ আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যান না কয়েকদিনের জন্য, প্লিজ প্লিজ। নীল বিদ্যুৎ গতিতে হাত ছাড়িয়ে দিয়ে বলে, মানে তা আবার হয় নাকি? না না, এসব আমি পারবো না। আর তাছাড়া আমি একজনকে, আমার পক্ষে এসব পসিবল নয়। এই নাকি আপনি লোকজনকে সাহায্য করতে ভালোবাসেন, তা আমার এই প্রিয় বন্ধুটাকে একটু হেল্প করতে পারছেন না প্লিজ? হ্যাঁ, কি মুশকিল। আরে আপনাকে তো বেশি কিছু করতে হবে না, আপনি শুধু আমার সঙ্গে একটু অভিনয় করবেন, আপনাকে শুধু একটু অভিনয় করতে হবে, এইটুকু আপনি করতে পারবেন না? নীল খানিকক্ষণ চুপ করে ভেবে তারপর বলে, তা কি করতে হবে আমাকে? আমাদের একটা প্ল্যান মাথায় এসেছে। দেখুন, সকালবেলার দিকটায় আপনি ফ্রি থাকেন, তখন না হয় মৈত্রীকে একটু সময় দেবেন। ওই ধরুন একটু মর্নিং ওয়াকে গেলেন, চায়ের দোকানে বসে একটু ওই চাটা বিস্কুট টিস্কুট খেলেন, যাতে ওর বয়ফ্রেন্ডের চোখে পড়ে আপনারা দুজনে একসাথে আছেন, ওই আর কি, এর থেকে বেশি কিছু নয়। হ্যাঁ, তারপর ওনার বয়ফ্রেন্ড যদি রেগে গিয়ে আমাকে পেটায় বা অন্য কিছু করে, আমার তো জীবন পুরো হেল। না না, আপনাকে কেউ পেটাবে না, সেই গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি। আর তাছাড়া অর্ক সেরকম ছেলেই নয়। আচ্ছা দেখুন, বলছি যে স্বাগতা তো আমার কাছে চলেই আসছে, কাজেই আপনার আর আমার বাড়িতে আসতে কোনো অসুবিধা হবে না। আফটার অল আপনারা দুজন দুজনের বন্ধু হন, মানে স্বাগতা আপনার বন্ধু হয়, আর আমার মনে হয় আপনারা দুজনে বেশ কমফোর্টেবল। ও, আপনি কাল শিফট করছেন? হ্যাঁ, কাল তো শনিবার। ঠিক আছে, এখন বাইকে উঠুন, বাড়িতে চলুন। তুই চলে যাবি, আমার কাছে থাকবি না? কিন্তু মা, তুই চলে গেলে আমি তো আবার একা হয়ে যাব। মা, আমি তো মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো, তুমি চিন্তা করো না। আমার যখনই তোমার জন্য মন খারাপ করবে, আমি তখনই তোমার কাছে ছুটতে চলে আসবো, ঠিক আছে? চলুন, আপনার বন্ধুর বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তার সঙ্গে আমারও বাড়িটা চেনা হয়ে যাবে। তা সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? আবার কিছু ফেলে যাননি তো? দেখে নিন।
স্বাগতা মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু ওর মন জানে ও যা ফেলে যাচ্ছে তাও সারা জীবনের সম্পদ। টাকা পয়সার বিনিময়ে তাকে পাওয়া যায় না। নীল স্বাগতার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিজের বাইকে তোলে। স্বাগতা চলে যাচ্ছে। আচ্ছা, ওর কি নীলের জন্য একটুও মন খারাপ লাগছে না? তবে নীলের মনে একটা হালকা আলোর রেখার আভাস আছে। যাই হোক, মৈত্রীর সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে স্বাগতার সঙ্গে কিছুদিন অন্তত দেখা হবে, ওইটুকুই শান্তি। মৈত্রীর বাড়ি পৌঁছে স্বাগতা বেল বাজালো। মৈত্রী এসে দরজা খুলে দেয়। আয়, ভিতরে আয়, আপনিও আসুন। না, এখন আসবো না। আচ্ছা, ঠিক আছে, তবে কাল কিন্তু মনে করে ভোরবেলা আসবেন। আমরা দুজনেই তৈরি থাকবো। এই দুদিন তো স্বাগতার ছুটি আছে, আপনার অসুবিধা হবে না। স্বাগতা আপনার বন্ধু বলে কথা। নীল আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, সবকিছুই কেমন যেন ঘোলাটে। সে যাই হোক, স্বাগতাকে তো ও দেখতে পাবে, এটাই বড় পাওনা। পরের দিন নীল মাকে মর্নিং ওয়াকে যাচ্ছি বলে বেরিয়ে যায়। মৈত্রী আর স্বাগতা তৈরি হয়েই অপেক্ষা করছিল। নীল আসতেই তড়িঘড়ি বেরিয়ে পড়ে। যেতে যেতে মৈত্রী বলে, ওরা এখন যেই পার্কে মর্নিং ওয়াক করতে যাচ্ছে সেই পার্কেই নাকি ওর বয়ফ্রেন্ড রোজ আসে, তাকে দেখেই অভিনয় করতে হবে। নীল মনে মনে ভাবে, এত কিছু সে স্বাগতার জন্যই করছে। পার্কে পৌঁছে মৈত্রী একটা ছেলের দিকে অঙ্গুলি নির্দেশ করে। নীল আর স্বাগতা সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখে একটা 26-27 বছরের সুপুরুষ ছেলে একটা জায়গায় দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। ওটা বুঝি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ওর নাম অর্ক, কিন্তু খবরদার, ওর সামনে কিন্তু আমাকে আপনি আপনি বলে সম্বোধন করবেন না, একদম না। হ্যাঁ হ্যাঁ, নীল খুব ভালো ম্যানেজ করতে পারে। স্বাগতা যে টিপ্পুনি কেটে কথাটা বলেছে সেটা বুঝতে পারে নীল, কিন্তু চুপচাপ হজম করে যায়। চলুন তাহলে অর্কর সামনে গিয়েই জগিং করি। নীল স্বাগতাকে বলে, আপনিও চলুন না। আরে অভিনয় তো করছেন আপনারা দুজনে, সেখানে আমি কাবাবি হাড্ডি হয়ে কি করবো বলুন তো? আর তাছাড়া আমার এই জগিং টগিং ওই সমস্ত করে ওয়েট লস করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং আপনারা দুজনেই যান, আমি বেঞ্চটায় বসি আরাম করে একটু। যান যান। ওরা দুজন অর্কর দৃষ্টি আকর্ষণ করার জন্য ও যেখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিল সেই দিকে এগিয়ে যায়। হাই অর্ক, এই দেখো, এটা আমার নতুন বয়ফ্রেন্ড, ওর নাম নীল। ভালোই, এর মধ্যে বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়েছো। বেস্ট অফ লাক। তোমরা এত ভোরবেলা মর্নিং ওয়াকে এসেছো? এত বোকা বোকা প্রশ্ন করছো অর্ক? পার্কে সকালবেলা তো কেউ আর বাজার করতে আসে না, কি বলো নীল? হ্যাঁ, তা তো বটেই। চলুন না, মানে চলো জগিংটা সেরে ফেলি, নইলে আবার আমার সারাটা দিন ভালো যায় না। স্বাগতা দূরে একটা বেঞ্চে বসে নীল আর মৈত্রীকে দেখছে আর মনে মনে হাসছে। কি ফ্যাসাদে পড়েছে যে বেচারা। ঠিক হয়েছে, যেমন স্বাগতাকেও ঘোরাচ্ছে, এবার নিজে একটু ঘুরুক, দেখা যাক কদিন নাটকটা চলে। প্রথম দিনের নাটক শেষ হলে ওরা তিনজনেই বাড়িতে ফেরত যায়। কিরে, কি মনে হলো? অর্কর মনে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল? তা বোঝা গেল না বটে, বাট নীল, I must say, you could be a genuine boyfriend to anyone.
যে মেয়ে তোমায় পাবে বস একদম বলতে যাবে। তাই বুঝি? কিন্তু স্বাগতা ম্যাডামকে সাহায্য করতে গিয়ে আপনার এই নাটকের পাল্লায় পড়বে জানতাম না। আচ্ছা, আজ তবে আসি, কাল আবার মর্নিং ডিউটি দিতে চলে আসবো। নীল চলে যেতে মৈত্রী বলে, খেলা বেশ ভালোই জমে উঠেছে। আর শোন, বলছি নীল তোর দিকে যেভাবে তাকিয়েছিল দেখেছিলি? একেবারে তৃষ্ণার্ত দৃষ্টিতে। ব্যাস, শুধু ওই অবধি, ওর থেকে বেশি কিচ্ছু বলতে পারে না। তুইও তো কিছু কম যাস না রে। ও বলছে না, তুই তো বলতে পারতিস। দুই বন্ধুর কথাবার্তার মধ্যে মৈত্রীর ফোনটা বেজে ওঠে। দেখে অর্ক ফোন করেছে। হ্যাঁ বলো অর্কদা। মৈত্রী, দেখ তোর বান্ধবী কিন্তু এটা ঠিক কাজ করছে না। একটা গোবেচারা নিরীহ ছেলেকে এইভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো। দেখো অর্কদা, নীলকে ওর খোলস থেকে বের করতেই হবে। কাল স্বাগতার ছুটি আছে, ও আমাদের সঙ্গে যাবে। আর তুমি নীলকে দেখিয়ে দেখিয়ে স্বাগতাকে গিয়ে প্রপোজ করবে। না না, সে হয় না। ধর আমি স্বাগতাকে প্রপোজ করলাম, তাতেও যদি আমাদের নীলকমলের কোনো পরিবর্তন না হয়। আরে আরে হবে গো, হবে। ঘি আর আগুন একসাথে থাকলে জ্বলবেই বস। তবে কাল মিশন প্রপোজাল, রাইট? অল রাইট। আবার পরের দিন ভোরবেলা নীল যথারীতি ঠিক সময়ে হাজির হয়ে গেছে ওদের বাড়িতে। ওরা তিনজনে বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকে। স্বাগতা ফিসফিস করে মৈত্রীকে বলে, আজ তবে এসপার না হলে ওসপার। পার্কে পৌঁছে ওরা দেখে অর্ক যথারীতি এক্সারসাইজ করছে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমার মনে হয় না আপনার বয়ফ্রেন্ডের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে। মনে হয় আপনার প্ল্যানটা কাজে দিচ্ছে না। অন্য কিছু প্ল্যান ভাবুন না, আমাকেও রেহাই দিন। তাতে আপনার কি? প্ল্যান কাজ দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি অনেক কিছু বুঝতে পারেন না জানেন। নিজে কাজটা ঠিকঠাক করে করুন তো। স্বাগতা ঠিক কি বলতে চাইছে নীল বুঝতে পারে না। অর্ক হঠাৎ ওদের দিকে এগিয়ে আসে দেখে মৈত্রী বলে, চলো নীল, জগিং এ যাওয়া যাক। হাই মৈত্রী, আমি তোমাদের দিকে এগিয়ে এলাম আর তোমরাই চলে যাচ্ছ। অফকোর্স, পার্কে তো আর কেউ গল্প করতে আসে না বলো। বাট ইউ ইয়াং লেডি, আপনি এদের সাথে এসেও বসে থাকেন চুপ করে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইউ মে জয়েন মি। কথাটা স্বাগতাকে উদ্দেশ্য করে বলে অর্ক। নীল একটু বাঁকা চোখে তাকায় অর্কর দিকে। ও কি স্বাগতাকে টার্গেট করছে? চলো নীল, জগিং এ যাওয়া যাক। হ্যাঁ চলুন, সরি, চলো। আজ নীল যতক্ষণ মৈত্রীর সঙ্গে ছিল ততক্ষণ ওর নজর ছিল স্বাগতার ওপর। এবং যখনই দেখছে অর্ক তখনই স্বাগতার সঙ্গে কথা বলছে। কি এত কথা বলছে ছেলেটা? নীলের খুব রাগ হয়। মর্নিং ওয়াক করে যখন ওরা ফেরত আসে তখন দেখে একইভাবে অর্ক স্বাগতার সঙ্গে বকবক করছে। মৈত্রী, ইউর ফ্রেন্ড ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে। নীল কটমট করে তাকায় অর্কর দিকে। দেখো মৈত্রী, বি প্র্যাকটিক্যাল। তুমি নীলের সঙ্গে নতুন রিলেশনশিপ করে আমার সাথে ব্রেকআপ করেছো, সো ডেফিনেটলি আই শুড ফাইন্ড সামওয়ান এলস। না, তাই বলে স্বাগতা? হোয়াই? হোয়ার লাইজ দ্য প্রবলেম? নীল নিজেকে সামলে নিয়ে বলে, না, ঠিক প্রবলেম নয়, কিন্তু একটা প্রবলেম আছে। আচ্ছা নীল, টেল মি ওয়ান থিং, তোমার কিসের সমস্যা? হ্যাঁ, তুমি কেন ওদের নিয়ে চিন্তা করছো? স্বাগতা কি বাচ্চা মেয়ে? না তা নয়, আপনিও বুঝবেন না।
আপনি? তুমি মৈত্রীকে আপনি বলে সম্বোধন করছো কেন? আর কি বুঝবো না আমরা? আরে যাকে বোঝাতে চাইছি সেই তো চুপ করে আছে। স্বাগতা, তুমি কিছু বলছো না কেন? এই প্রথম নীল স্বাগতাকে তুমি বলে সম্বোধন করে। কি কি বলবো? স্বাগতা, তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না? সব কি তোমায় আমায় বলে দিতে হবে? তুমি যেদিন বলেছিলে আমার বাড়ি থেকে চলে আসবে, আমি কেন সেদিন তোমার উপর রেগে গিয়েছিলাম, কেন অভিমান করেছিলাম, কেন তোমার বন্ধুর সঙ্গে এই পাগলের মতো অভিনয় করছি? তুমি তো কিছুই বোঝো না নাকি? কি দেখতে পাও না যে আমি তোমায় ভালোবাসি? তিন জোড়া চোখ নীলের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা তুমি কি বলছো নীল? তুমি তো আমার বয়ফ্রেন্ড। আরে চুপ করুন। দেখুন অর্ক, এই সব নাটক। আপনাকে জ্বালানোর জন্য আমার সঙ্গে মৈত্রী ম্যাডাম আমার সঙ্গে অভিনয় করছিল। আমার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্কই নেই ওনার। আমি স্বাগতাকেই ভালোবাসি। তবে স্বাগতা, মৈত্রী, আওয়ার প্ল্যান সাকসেসফুল। চিয়ার্স। চিয়ার্স। মানে আপনাদের প্ল্যান মানে? মানে স্বাগতা তোমাকে ভালোবাসে প্রথম থেকে, কিন্তু তুমি কিছু বলছো না দেখে ও মৈত্রীর কাছে সাহায্য চাই। বাই দ্য ওয়ে, আমি মৈত্রীর এক্স নই, আমি ওর কাজিন। আমরা এই মর্নিং ওয়াকের প্ল্যানটা বানাই যাতে তুমি মৈত্রীর কাছাকাছি আসো আর আমি স্বাগতার। তাতে তুমি যদি বুঝতে পারো এবং আলটিমেটলি কনফেস করো ইউ আর ইন লাভ উইথ স্বাগতা অ্যান্ড ইউ আর কট আপ। সো আওয়ার প্ল্যান ওয়ার্কড আউট। নীল লজ্জা পাওয়ার একটা হাসি হেসে মাথা চুলকোয়। বড্ড বোকামি করেছে। ওদের এই নাটকটা বোঝা উচিত ছিল। সব ঠিক আছে, কিন্তু এখন বলো কি করবে? কি করব জানি না তো। সত্যি স্বাগতা, তুই এই ছেলেকে নিয়ে কি করবি বলতো? নীল, তুমি স্বাগতাকে প্রথমবার কিভাবে নিয়ে গিয়েছিলে বাড়িতে? কেন, বাইকে করে? ডু দ্য সেম নাও। বাইকে করে ওকে বাড়িতে নিয়ে গিয়ে মাকে বলো যে তুমি স্বাগতাকে বিয়ে করতে চাও। অ্যাকর্ডিং টু স্বাগতা, তোমার মা ওকে খুব ভালোবাসে। তা ভালোবাসে? তবে আর দেরি কেন, লে যাও আপনি দুলহানিয়া। কিন্তু বাইক তো এখানে নেই, ওটা তো আপনার ফ্ল্যাটে রাখা। আরে তো ঠিক আছে, দুজনে হেঁটে হেঁটে যাও ফ্ল্যাট পর্যন্ত, তারপর বাইক নিয়ে পালাও। নীল আর স্বাগতা পার্ক থেকে বেরিয়ে সোজা হাঁটা লাগায়। বেশ খানিকক্ষণ দুজনে পাশাপাশি চুপ করে হাঁটে। নীল বলে, আমি খুব বোকা, তাই না? কত সহজে সবাই মিলে আমাকে বোকা বানালেন। দিব্যি তো তুমি বলছিলে, আবার আপনি হয়ে গেলাম কেন? আর কে বলেছে যে তুমি বোকা? তুমি তো খুব সরল মনের মানুষ। তুমি এত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো বুঝলে না, আর আমাকেও বলতে পারলে না। আর যখন প্রপোজ করলে সেটা পাবলিকলি এতগুলো লোকের সামনে। কথাগুলো বলতে বলতে ওরা মৈত্রী ফ্ল্যাট অবধি পৌঁছে গেছে। বাইকের কাছে গিয়ে নীল বলে, ওঠো বাইকে। তাহলে বাড়ি থেকে পালিয়ে এসে খারাপ কিছু হয়নি বলো? মাকে পেলাম, একটা সুন্দর বাড়ি পেলাম, আর একটা বাইক পেলাম। আর কিছু পেলে না? তবে বাইকটাকে চালাবে। আমি যেমন বাইক রাইডারকে পেলাম, সেও তো আমায় পেল, তাই না? সেটা সত্যি। তোমাকে ছাড়া এই কটা দিন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। মায়ের কোনো কাজে মন বসছিল না। আর আমার অবস্থা তো বলার অপেক্ষা রাখে না।
তাহলে আমায় যখন মিস করেছো তবুও নিজের মুখে স্বীকার করোনি কেন? সব কিছুই কি মুখে বলতে হয়? আর তাছাড়া এই কয়দিন তো আমার কাছে গল্পের মতো ছিল। সেই গল্প যে হঠাৎ সত্যি হয়ে যাবে তা কি করে বুঝবো? ভেবেছিলাম তোমায় বললে যদি আমার এই স্বপ্নটা ভেঙে যায়। তোমায় অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আরে আমি বুঝেছি বলেই তো এত পাপড় বেললাম। নাও ওঠো তো, এবার বাইকে ওঠো, চলো একটা লং ড্রাইভে যাই। মাকে বলে দাও যে আমরা একটু যাচ্ছি। আজ না হয় ডেলিভারি বয় ফুড ডেলিভারি না করে আমাকে তার মনের কথাই ডেলিভারি করুক। আমাদের দুজনের গল্পটাই না হয় সত্যি হোক, কি বলো? নীল স্বাগতা বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। আজ এক অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুটো সরল মন। পালিয়ে ঠিক কতদূর যাওয়া যায়? জানেন কেউ এই প্রশ্নের উত্তর? জানলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে গল্প হলেও সত্যি যদি দ্বিতীয় পর্ব হয়, নীল আর স্বাগতা সেখানেই পালাবে আর ওদের দুজনের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন। টাটা।